জীবন তো উপভোগ্য, তাই নয় কি? জীবনকে উপভোগ করার মতো আনন্দ কিন্তু আর কোনো কিছুতেই নেই। তবে যে মানুষগুলো নিঃস্বার্থভাবে পাশে থাকে তাদেরকে অবহেলায় ভেঙে দিয়ে কখনো, জানো তো, আজকের দিনে বিশ্বাস পাওয়া যায় না। মানুষের ভাগ্যের মতন বিরলও হয়ে গেছে মানুষের বিশ্বাস পাওয়া। তবে কি বলো তো, তোমার ভুলগুলো দেখে দূরে যায় না, বরং কাছে এসে সাহস ধরে দেখে। তাকে যত্ন করে রাখতে হয় সব সময়, কারণ সবাই এমন মন নিয়ে জন্মায়ও না। কিছু মানুষ অভিনয় ভালো করতে পারে, তবে তাদের অভিনয় একসময় মুখোশের আড়াল থেকে ঠিক ধরা পড়ে যায়। আর তার উপস্থিতি যখন জ্ঞাত হয়, তখন কিন্তু আমাদের এই চলমান জীবনটাকে একেবারে স্থির করে দেয় নিঃশব্দে। তাই কাউকে যখন মর্যাদা দাও, তখন সেইভাবেই মর্যাদাটুকু দিও, যাতে সে ক্ষণিকের মধ্যে দূরে না চলে যায়। সে যেন প্রতি পদে প্রতি মুহূর্তে তোমাকে মনে রাখতে পারে। স্মৃতির খাতায় কিংবা স্মৃতির পাতায় মানুষের সাথে ভালোবাসার টুকুই কিন্তু থেকে যায়। আর অপমান, সেটা কিন্তু এমন আত্মসম্মানে লেগে যায় যে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অতটাও সহজ নয়। মানুষের মান, আত্মসম্মান, মানুষের ভালোবাসা সব কিছু না মানুষকে ঘিরে। মানুষকে যদি তুমি যত্ন, সম্মান, মান, অপমান এই সমস্ত কিছু দিয়ে ঘিরে রাখো, তাহলে এক একটা সময় এক একটা জিনিস এক এক রকমভাবে প্রতিফলিত হবে। যেমন আমরা চাষাবাদ করি, ধান, গম, যব, শস্য, পাট, যত রকম যেভাবেই করি না কেন, সে কিন্তু সেইভাবেই উৎপাদিত হয়। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই। যে জিনিস, যে ফসল যেভাবে যে মৌসুমে তাকে চাষ করা দরকার, সেইভাবেতেই করো। অন্য সময় গেলে সেটা কিন্তু তোমাদের পক্ষে হিতে বিপরীত হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা থেকে বেশ কিছু কাজ করলাম। আর তারপরে এই যে কতদিনের জামা কাপড়, সেগুলো তো ওই যে দড়িতে দেখতে পাচ্ছ টাঙানোই আছে, এখনও অবধি তাকে ঘরে নিয়ে যেতে পারিনি। তবে এই যে ভিজে নাইটিটা ছিল সেটাকে মেলে দিয়েছি দরজার গায়ে, এখানে যা রোদ্দুর আসবে এতেই শুকিয়ে যাবে। আর বাদবাকি জামা কাপড়গুলো নিয়ে এসে খাটের উপরে রেখে দিয়েছি, সময় করে সেগুলোকে ভাঁজ করে নেব। সকাল থেকে উঠে তো অনেকক্ষণ হয়েছে এদিক ওদিক কাজকর্ম, এবারে তো একটু চা খাই খাই নেশা হয়ে লেগেছে। তো চলো নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিই, আর এরই সাথে তোমাদের সঙ্গে আমার নিজের পরিচয়টা দিয়ে ফেলি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর এই তো দেখো, সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা চা, আর সাথে আছে বাসি একটা রুটি। তো রুটিটাকে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর জানো তো, আজকে আমি গরম জল খেয়েছি, তবে ওষুধ খেতে ভুলে গেছি। তবে ওষুধটা এমনভাবে লেখা আছে, মানে গরম কোনো কিছুর সাথে খেতে হবে, সেটা জল হোক কিংবা চা। তবে আমি মনে করি চা তো একটা নেশার জিনিস, ওর সঙ্গে ওষুধ না খেয়ে গরম জলেতেই ঠিক ছিল। তবে এখন যেহেতু আমার মনে নেই, তো এখন চায়ের সঙ্গেই কিন্তু আমাকে ওষুধটা খেতে হবে বাধ্যতামূলক। কী বলতো, ওই যে চা বানাচ্ছি আর সেই টাইমে জলটা ঢেলে নিয়েছি, আর ওই নেশায় নেশায় না জলটা খেয়ে নিয়েছি। আর এখন শীতের দিন তো গরম গরম জল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো তোমাদের সঙ্গে কথাগুলো বলছি, আর এদিকে টিকটিকি মহাশয় সে কিন্তু টিকটিক টিকটিক করেই যাচ্ছে। তো যাই হোক, ওষুধটা খেয়ে নিয়েছি, এবারে চলো চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটিটা মজা করে খেয়ে নিই। তো সেটাই করেছি, আর এর মধ্যে বাবুকে বলেছি ফ্রেশ হয়ে বই নিয়ে বসতে। তবে জানো তো, বাচ্চাদেরকে সবসময় বাসি বিছানায় বই পড়ানো খুবই ভালো। তবে আমার বাচ্চা দুটো এত ডেসপারেট হয়ে গেছে এখন, যে বাসি বিছানাতে মোটামুটি বই পড়তে চায় না। ঘুম থেকে উঠবে, উঠে আগে যাবে মাছগুলোকে দেখবে। তো সেই তো বাসি বিছানা থেকে নেমে গিয়ে মাছ দেখতে হচ্ছে। তো সেখানে আর বাসি বিছানায় ওদেরকে নিয়ে পড়ানো হয় না। ওই যতক্ষণ ছোট ছিল ততক্ষণ ঠিক ছিল, যেমনটা বলতাম তেমনটা করতো। এক রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে পড়া রিভাইজ করাতাম, আর ঘুম থেকে উঠিয়েই অমনি পড়তে বসাতাম। তবে এখন আর সেগুলো হয় না, সেগুলো যেন এখন পুরনো গল্প হয়ে গেছে। আর যদি ওদেরকে বলা হয় যে তোরা এই করতিস, বলে সে কবের কথা, এখন তো আর মনে নেই, এখন যেটা করছি সেটাই করতে দাও। আর সকালবেলা তো খুব একটা বই পড়েই না, ওই সন্ধ্যাবেলায় যা হোক 1-1.5 ঘন্টা যা বসে ওটাই।
ওদের কাছে অনেকখানি পড়া হয়ে যায়। সকালবেলা প্রতিদিন টিউশন থাকে, প্রতিদিন না, ওই সপ্তাহে 4 দিন 5 দিন থাকে। কোনো সপ্তাহে 4 দিন হয়, কোনো সপ্তাহে 5 দিন হয়। তো সেক্ষেত্রে আর 2 দিন পড়তেই যায় না। তো এদিকে দেখো ওকে পড়তে বসিয়ে আমি কিন্তু যে জামাকাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি, মানে ছাদের দড়ি থেকে, সেগুলোকে কিন্তু ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে তারপরে ওকে এই যে পড়া যেটা পড়েছে সেটা এখন টোটালি রিভাইজ করে ধরবো। আর যে বানানগুলো কঠিন কঠিন আছে সেগুলোকে বলেছি নোট করে রাখতে, সেগুলোকে পড়তে, সেগুলোই পড়ছে। আর আজকে ওদের ইংলিশ পরীক্ষা, আর সেটা নিয়েই বেশ কিছুক্ষণ চর্চা হলো। ওই বলতে পারো 45 মিনিট মতন বসেছিল পড়তে। আর ছোটোবাবুকে তো ধরে বেঁধে বসাতেই পারলাম না, ওর গতকালই সমস্ত কিছু হয়ে গেছে। আমি বললাম দাদা যখন বই নিয়ে রিভাইজ করছে তুইও একবার কর। বলছে দাদার মতন আমি বড় ক্লাসে যখন উঠবো তখন আমি রিভাইজ করব। আমি তো এখন দাদার ক্লাসে যাচ্ছি না, তাহলে আমি আবার করবো কেন, আমার তো পড়া কালকে হয়েই গেছে। তো এটা বলে ফাঁকিবাজির ধান্দা। তো যাই হোক ওকে বললাম যে স্নান করে নিতে, কেননা স্কুলের বেলা প্রায় হয়েই এলো। তো ওকে বলে তারপরে আমি যে সোজা চলে এসেছি রান্নাঘরে বাসি উনানটাকে লেপতে। তো এদিকে বাসি উনানটা না লেপেও তো রান্নাঘরে ঢোকা যায় না, ঢোকা যায় কিন্তু রান্না তো আর করা যায় না। অনেকেই আছে বাসি উনানে কিন্তু রান্না করে, তবে আমি সেটা কখনোই করি না। আমি কিন্তু প্রতিদিনের উনুন প্রতিদিনই লেপে পুছে নিই। যেমনটা গ্যাস টপ কাউন্টার প্রত্যেক দিন মানে পরিষ্কার করে নিতে হয় রান্নার পরে, উনান তো গরম থাকে, উনান তো আর লেপা যায় না কিংবা মুছে নেওয়া যায় না। তো যাই হোক ওই জন্য কিন্তু প্রতিদিন সকালবেলা আমার এই একটা এক্সট্রা কাজ থাকে, যে উনুন লেপে তারপরে গিয়ে রান্না বান্না করা। তোমাদের সঙ্গে হয়তো অল্প একটু লেপা পোছা শেয়ার করি, কিন্তু তা নয়, প্রতিদিন কিন্তু প্রায় সবটাই লেপে পোছে নেওয়া হয়। যেমন ধরো এই যে উনুনের পেছনটা, সেটাও কিন্তু আমি পরে লেপে নিয়েছি, তবে বারবার ওই ক্যামেরা ঘোরানো ফেরানো সেটা হয়ে ওঠে না বলেই আমি হচ্ছে কিনা ওই একবারে শুধু উনুনটা লেপাই, এটা দেখায়। তো যাই হোক এদিকে ছোটোবাবু পরে গিয়ে একটু বই নিয়ে বসেছিল। তো ততক্ষণে এদিকে ওর দাদাও স্নান করে এসেছে। আর দেখো অর্ধেক গায়ে জল আছে সেইভাবেতেই উঠে চলে এসেছে। আর ওর একটাই কাজ, ও স্নান করলে ওরকম মাথা ফাতা ভিজে থাকবে, গায়ে জল থাকবে, ওইভাবে দৌড়ে পালিয়ে আসবে। তার একটাই কারণ, একটা কারণ হচ্ছে যদি ও মাথা টাথা মুছে আসে তাহলে আমি ওকে জিজ্ঞাসা করি যে তুই স্নান করেছিলি তো, আদেও গায়ে জল দিয়েছিলি তো। তো সেটাই প্রুভ করার জন্য ও গায়ে মাথায় কোনো রকম কোনো কিছুতে মোছে না, ওইভাবেতেই চলে আসে যে দেখো আমার গা মাথায় জল আছে, আমি স্নান করেছি, তুমি বারবার বকবক করবে নয়তো। তো বলো তো এই শীতের দিনে যদি ওইভাবে ভিজে থাকে গায়ে, তাহলে ঠান্ডা বসে যেয়ে কাশি শুরু হবে না? সেটা ওকে কে বলে বোঝাবে, ওর হলো মাথা মোটা। তো যাই হোক তারপরে গিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই যে শাক নিয়ে এসেছে, কী শাক আমার সঠিক মনে আসছে না, তবে যেটা মনে আসছে সেটা সঠিক কিনা বলতে পারছি না। এটা কি ছোলা শাক না তেওড়ি শাক নাকি মটর শাক, যাক মটরশুঁটি শাক মনে হচ্ছে। তো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কিন্তু তোমরা একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর আশা রাখি তোমাদের কাছে প্রতিদিন মিষ্টি মিষ্টি এক একটা কমেন্টের, যাতে করে আমার ভিডিও আরও নতুন নতুন মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে যায়। আর চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। রূপালী রাত দিদিভাই অনেক দিন পরে আমাকে কমেন্ট করেছে। আর দিদিভাই ভালো নেই, কেন ভালো নেই? তুমি প্রায় ভিডিওতে এরকম কমেন্ট করো যে তুমি ভালো নেই, কেন ভালো নেই সেটা একবার আমাকে অন্তত বলো। আর কি বলো তো, তুমি এই যে প্রায় বলো আমি ভালো নেই, সেটা কিন্তু একদমই বলবে না, এটা বলতে নেই। কেন বলো তো, তুমি ওই যে ভালো নেই বলো তো, ওটাকেই তোমার মাইন্ডে পুরো অ্যাট্রাক্ট করবে। তুমি যতক্ষণ মানে খারাপ থাকলেও বলবে আমি ভালো আছি, তো ঈশ্বর কি বলবে বলো তো, ওই মানুষটা তো দেখছো সব সময় বলছে আমি ভালো আছি ভালো আছি, তাহলে তো ওকে ভালো রাখতে হবে। আর তুমি যদি সব সময় বলো যে আমি ভালো নেই, তাহলে কিন্তু ঈশ্বরও সেই জায়গা তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ওকে হাজার ভালো করলেও তো ভালো নেই। আচ্ছা তুমি কেমন ভালো নেই, তোমার একটা হাত কেটে গেছে, তো সেখানে তো এমনও হতে পারতো যে তোমার হাতটা কেটে পড়ে যেতে পারতো, তো সেখানে পড়ে না গিয়ে হাতটা তো জাস্ট কেটেই গেছে। তো ভাবো আমি যতটা ভালো আছি এটাই অনেকটা বড় ভাগ্যের ব্যাপার, যে ঈশ্বর আমাকে এতটুকু ভালো রেখেছে। আচ্ছা তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করি, তোমাদের সঙ্গে কথা বলি, তাই বলে কি আমি সবসময় ভালো থাকি? না গো, আমি ভালো থাকি না, তবুও আমি মন খুলে একরাশ হাসি মুখে তোমাদের সাথে ভিডিও যখন এন্ট্রো করি তখন আমি সবসময় বলি যে আমি ভালো আছি, তোমরা কেমন আছো?
আশা করছি তোমরাও ভালো আছো। এই যে তোমাদের ভালো থাকা সেটা কিন্তু আমি প্রথমেই তোমাদের কাছে চেয়ে নিই। তো সেখানে তোমরা আমাকে যদি প্রায়শই এরকম কমেন্ট করো তাহলে তো আমি ডিমোটিভেট হয়ে যাব। তো আশা করি আর দিদিভাই তুমি এমন কমেন্ট কখনো করবে না, আর তুমি কাউকে বলবেও না যে আমি ভালো নেই। এটা নিয়ে না অনেকে তোমার প্রতি ব্যঙ্গ করতে পারে। তো যাই হোক, আর দিদিভাই জিজ্ঞাসা করেছিল আমাকে যে আমার কি বক্স খাট? না গো, আমার বক্স খাট না, বক্স খাটের ডিজাইন। তবে আমি যদি ইচ্ছা করি তাহলে বক্স খাটটা বানিয়ে নিতে পারবো। আর কমেন্ট করেছিল দিয়া দত্ত, সে লিখেছে নাইস ব্লগ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিয়া এত মিষ্টি কমেন্টের জন্য। আর কমেন্ট করেছিল শ্রেয়সী ব্লগ থেকে, রাখি মিশ্রা থেকে, তারা লিখেছে অনেক ভালোবাসা, লিখে আর নি তারা সিম্বল দিয়েছে। তো তোমাদের জন্যও রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর কমেন্ট করেছিল গির্জা মাহাতো, সে লিখেছে দিদিভাই কেমন আছো? তো প্রথমেই বলি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আশা করছি তুমিও খুব ভালো আছো। তোমার দুই ছেলে কতদিনের ছোট বড়? এই গল্পটা শুনতে চাই, প্লিজ বলো, আর ভিডিওতে আমার নাম নিও। এই তো গির্জা, তোমার নাম নিয়েছি আর তোমার কমেন্ট পুরোটাই পড়েছি। আর তোমাকে বলি যে আমার দুই ছেলে 14 মাসের ছোট বড়। আর সে গল্প তো তুমি শুনতে চেয়েছো, তো যদি কোনো দিন সময় হয় ঠিক বলবো। তবে গল্পটা গল্প মনে হচ্ছে এখন, কিন্তু গল্প হলেও বাস্তব জীবনে কিন্তু সেটা আমার কাছে একদিন সত্যি ছিল। আর সেই বাস্তব সত্যিটা বড় কঠিন ছিল আর ভয়ানকও ছিল। তো যাই হোক, সে কথা বাদ দাও। পুরনো কথা যত বলবে ততই ডিমোটিভেট হবে, আর যত সামনের দিকে এগিয়ে যেতে চাও তাহলে ওই ডিমোটিভেট কথাগুলোকে বাদ দিয়ে হাসি খুশি জীবন ব্যাহত করো। এই হচ্ছে আমাদের জীবন রুটি। আর কমেন্ট করেছিল দীপ্ত দাস, সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও গত 7 দিন ধরে ইংলিশে আসছে, কিছু বুঝতেই পারছি না কি হয়েছে বলো তো। এখন অটো ডাবিং সিস্টেম চালু হয়েছে, তো ওখানে না আমার মতন অনেকের ভিডিওতে এরকম অটো ডাবিং হয়ে যাচ্ছে। আমরা বেঙ্গলিতে কথা বলছি, বেঙ্গলিতে সমস্ত কিছু পোস্ট করছি, তবে ল্যাঙ্গুয়েজের ওইখানে না অটোমেটিক ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তুমি যদি আমার ভিডিও আজকে দেখে থাকো, তোমাকে তো আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি। তো ভিডিও এই যে হচ্ছে, স্ক্রিনে টাচ করলে দেখবে একটা সেটিং অপশান আসবে, ওখানে ক্লিক করলে তখন দেখবে ওখানে বেঙ্গলি ইংলিশ বলে লেখা আছে। তো তোমার যে অডিওটা পছন্দ বেঙ্গলি অডিও, তো তুমি বেঙ্গলিতে ক্লিক করবে, দেখবে বেঙ্গলিতে আসবে। এমন সময় হয় যে ইংলিশে কোনো হিন্দিতে কোনো কিছু দেখছি, তো সেখানে কিন্তু হিন্দি অপশান জায়গায় ইংলিশ চলে আসে। তো এটা কিন্তু ওই যে ইউটিউবে সিস্টেম করেছে অটো ডাবিং, তো সেই মধ্যে আমি পড়েছি। বেশ কিছুদিন হচ্ছিল না, এটা ঠিকঠাক হয়ে গেছিলো, তবে আবার দেখছি রিসেন্ট এরকমটা হচ্ছে। তো আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছো। আর কমেন্ট করেছিল অঙ্কিতার রান্নাঘর থেকে, সে লিখেছে দিদি ভাই তুমি বিকাল থেকে রাতে শুতে যাবার আগে পর্যন্ত একটা রুটিন দাও। তো কি বলো তো, আমি বেশ কিছুদিন আগে, এখান থেকে প্রায় মাসখানেক আগেই বলতে পারো, আমি ইভিনিং রুটিন দিয়েছিলাম। তো চাইলে সেটা একটু পেছনে গিয়ে দেখে নিতে পারো। আর কি বলো তো, সবসময় ইভিনিং রুটিন শেয়ার করা হয় না, কেননা বাচ্চা দুটোকে সন্ধ্যাবেলা যদি বই নিয়ে বসানো হয় তাহলে ওদের পেছনেই আমি সময়টা দিতে চাই। ওই যে ক্যামেরা ফোন এইভাবে বন্দি করে আমি আমার সময়টা ব্যস্ত করতে চাই না। বাচ্চাদের মধ্যেও একটু সময় দিতে চাই, কেননা সারাদিন সংসার কাজ এর মধ্যেই থাকি, তো তার মধ্যেও তো তাদেরকে একটু সময় দিতে হয়। ওই জন্য পুরো সন্ধ্যাটা তাদের জন্য রাখি। আর তোমাদের এই যে মিষ্টি একটা ভিডিও উপহার দিই, সেটা এডিট করার জন্য কিন্তু রেখে দিই। তো আরও বিশেষ করে সন্ধ্যাবেলা তো কাজ থাকে না তা তো না, সন্ধ্যাবাতি দেওয়া থাকে, বাচ্চাদের বই পড়ানো থাকে, একটু চা বানানো থাকে, নিজের স্কিন কেয়ার থাকে, তারপরে আর কি তোমার রাত্রেবেলা রান্নার পরে খাওয়া দাওয়া করে বাসন মাজা ধোয়া, গ্যাস স্টপ কাউন্টার পরিষ্কার করে তারপরে গিয়ে শুতে যাওয়ার আগে মা লক্ষ্মীর জন্য 1 গ্লাস জল কিন্তু রান্নাঘরে সবসময় রাখবে। আর ওই জলটা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যে প্রধান দরজা, সেই দরজায় ছিটিয়ে দেবে। আচ্ছা, তুমি যদি মনে করো যে আমি গ্লাসে জল রাখতে পারছি না, তাহলে যেখানে কিচেনে তুমি রান্না করো সেখানে সবসময় একটা পূর্ণ জলের পাত্র, বোতল হোক কিংবা জগ, সেটা কিন্তু রাখতে পারো। এটা রাখার একটাই কারণটা বলে দিই, আমাদের যে পিতৃপক্ষ আছে তেনাদের কিন্তু আত্মাটা
তোমার সর্বত্র ঘুরে বেড়ায় আমাদের সংসার দিয়ে। তো তেনাদের আত্মা কিন্তু সবসময় আমাদের রান্নাঘর, মানে যেখানে মোটামুটি আমাদের মা অন্নপূর্ণার বাসস্থান থাকে, এই ঠাকুরঘর সমস্ত জায়গা দিয়ে ঘুরে বেড়ায় তারা একটু জলের জন্য। কিংবা আমরাও দেখবে অনেক সময় রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব পরিমাণে জল পিপাসা পায়, তো তখন কিন্তু জলটা খেয়েই শোয়া উচিত। ওইভাবে না খেয়ে শোয়া কখনো উচিত না, তখন কিন্তু আমাদের আত্মা ঘুরে বেড়ায়। আর যদি তখন ওরকম জলটা থাকে, সেই জলটা কিন্তু আমাদের সেই আত্মাটাই প্রবেশ করে জলের ভেতরে। তো যাই হোক, হয়তো কিছুটা বোঝাতে পেরেছি আর কিছুটা হয়তো অবুঝ রয়ে গেছে। আর তার মধ্যে আজকে কিন্তু আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। আজকে ছিল বুধবার। তো ঘিয়ের প্রদীপটা জ্বালানোর একটাই কারণ, আমার ঠাকুর ঘরের প্রদীপের তো হচ্ছে তেল তো দেখছি বোতলে, তো শাশুড়ি মা তেল ভরেনি, তো ওইদিকে রয়েছে ঘি, তাই ভাবলাম যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিই। ঘিয়ের প্রদীপও কিন্তু অত্যন্ত শুভ সংসারে। মাঝে মাঝে যদি ঘি কর্পূর দিয়ে প্রদীপ জ্বালানো হয়, তাহলে কিন্তু সংসার থেকে নেগেটিভিটি বার হয়ে যায়। আর প্রদীপের জোর সেটা তো অনেক, যদি মানা যায়। আর যদি প্রদীপকে যদি তুমি সযত্নে তুলে রাখতে পারো সেইভাবেতে, তাহলে কিন্তু তোমার সংসারে পজিটিভ শক্তির বৃদ্ধি পাবে আর নেগেটিভিটি দূর হয়ে যাবে। আর এই তো দেখলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে বাবুদেরকে ওদিকে বই নিয়ে বসেছি, আর তোমাদের দাদাভাই দিকে চা করছে। তাই এই যে তিনজনের জন্য 3 কাপ চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর ওদিকে আমার শাশুড়ি মা সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছেন, আমাকে আর দেয়া লাগেনি। তাহলে চলো আজ আসি, আবারও দেখা হবে।